আপনারা যখন এই ভিডিওটিকে দেখছেন ঠিক তার কয়েকদিন আগেই অর্থাৎ গত 1 জুলাই সারা ভারতবর্ষ জুড়ে পালিত হয়ে গেল জাতীয় চিকিৎসক দিবস। অনেকের কাছেই হয়তো অজানা যে এই 1 জুলাই দিনটি উদযাপিত হবার পিছনে রয়েছেন একজন বাঙালি। ইনি হলেন একাধারে বিলেত ফেরত ডাক্তার, রাজনীতিবিদ, স্বাধীনতা সংগ্রামী, গান্ধীজির খুবই কাছের মানুষ। তিনি হলেন পশ্চিমবঙ্গের রূপকার এবং ভারতরত্ন ডাক্তার বিধানচন্দ্র রায়। ডাক্তার রায় ভারতবর্ষে ধন্বন্তরী নামেও খ্যাত। উনি নাকি মানুষের মুখ দেখেই রোগ ধরে ফেলতেন। ডাক্তারির সাথে সাথে তিনি বাংলার দ্বিতীয় মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। বঙ্গবাসীকে 4টি নতুন শহর উপহার দিয়েছেন। ডাক্তার বিধানচন্দ্র রায় না থাকলে হয়তো পথের পাঁচালী সিনেমাটি তৈরি হতো না। ডাক্তার রায়ের চিকিৎসা জীবনের এমন অনেক কাহিনী রয়েছে যা আজও আপনাদের অনেকের কাছেই অজানা রয়ে গেছে। আজকের এই ভিডিওতে কিংবদন্তি মানুষটির জীবনের সেই সকল কাহিনী আপনারা জানতে চলেছেন। তো চলুন শুরু করা যাক। প্রকাশচন্দ্র রায় জন্মগ্রহণ করেছিলেন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর এলাকায়। উনি বিয়ে করেছিলেন ওখানকারই একজন জমিদার বিপিনচন্দ্র বসুর কন্যা অঘোরকামিনী দেবীকে। 1882 সালের 1 জুলাই ভারতের বিহার রাজ্যের অন্তর্গত পাটনার বাঁকিপুরে মাতা অঘোরকামিনী দেবীর কোলে জন্মগ্রহণ করেছিলেন কিংবদন্তি ডাক্তার বিধানচন্দ্র রায়। ডাক্তার রায়ের পিতা প্রকাশচন্দ্র ছিলেন একজন সরকারি কর্মী এবং মাতা অঘোরকামিনী দেবী ছিলেন একজন মহীয়সী নারী। তিনি স্বামীর ইচ্ছায় লেখাপড়া শিখে বিভিন্ন সামাজিক কাজ করেছিলেন। বিধানের বাবা ও মা দুজনেই ছিলেন ধার্মিক। বাবা প্রকাশচন্দ্র ব্রাহ্ম ধর্মে দীক্ষা নিয়েছিলেন। আপনি শুনলে অবাক হবেন, ডাক্তার বিধানচন্দ্রের নামকরণ করেছিলেন বাংলার নবজাগরণের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব এবং নববিধান ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কেশবচন্দ্র সেন। বিধান ওনার 6 ভাই বোনের মধ্যে সব থেকে ছোট ছিলেন। বাড়ির ছোট ছেলে, তাই আদরও পেতেন সব থেকে বেশি। কিন্তু ওনার শ্রেষ্ঠ ডাক্তার হয়ে ওঠার জার্নিটা খুব একটা মসৃণ ছিল না। অগণিত ওঠাপড়া লেগেই ছিল। ডাক্তার রায় ওনার পড়াশোনা জীবন শুরু করেছিলেন গ্রামীণ পাঠশালায়। প্রথম ধাক্কাটি উনি পেয়েছিলেন 1896 সালে, যখন বিধানের বয়স মাত্র 14 বছর। ওনার মা অঘোরকামিনী দেবী পরলোক গমন করেছিলেন। এর ঠিক 1 বছর পর অর্থাৎ 1897 সালে বিধান প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পাটনা কলেজে অঙ্কে অনার্স নিয়ে ভর্তি হন। 1901 সালে গণিতে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন তিনি। এরপর চলে আসেন কলকাতায়। তখনকার সময় বিধানচন্দ্র রায়ের পরিবারটি ছিল উচ্চশিক্ষিত। বিধানের মেজদা ছিলেন ইঞ্জিনিয়ার এবং বর্দা ছিলেন ব্যারিস্টার। তাই উচ্চশিক্ষা এবং পেশাদার ডিগ্রির প্রতি বিধানের আগ্রহ ছিল প্রবল। কে জানত পরিবারের সবথেকে ছোট ছেলেটি রায় পরিবারকে সবথেকে বেশি গৌরবান্বিত করতে চলেছে। শুরুর দিকে বিধানের ডাক্তারিতে খুব একটা আগ্রহ ছিল না। এই রে, এত বড় একজন কিংবদন্তি ডাক্তারের ডাক্তারিতেই আগ্রহ ছিল না, এমনটা আবার হয় নাকি? কিন্তু হ্যাঁ, এমনটাই ঘটেছিল। তরুণ বিধান বুঝতেই পারছিলেন না যে তিনি ডাক্তার হবেন নাকি ইঞ্জিনিয়ার। তাই ইঞ্জিনিয়ারিং এবং ডাক্তারি এই দুয়ের জন্যই আবেদন করে দেন, বাকিটা ভাগ্যের হাতে ছেড়ে দেন। কলকাতা মেডিকেল কলেজের ডাক্তারিতে ভর্তির তালিকাটি সবার প্রথমে বের হয় এবং তাতে বিধান চান্স পেয়ে যান। শুরু হয় ডাক্তার হয়ে ওঠার জার্নি, অর্থাৎ বিধাতার ইচ্ছাতেই বিধানের ডাক্তারি পেশায় আসা। কলকাতা ছিল বিধানের কাছে একটি নতুন শহর। সেখানে নিজেকে মানিয়ে নিতে যথেষ্ট কষ্ট হয়েছিল। এদিকে তিনি যখন ডাক্তারি পড়াশোনার 2য় বর্ষে রয়েছেন, তখনই ওনার বাবা চাকরি থেকে অবসর নেন। ফলে একটা সময় প্রবল অর্থাভাব দেখা দেয়। এমনই পরিস্থিতিকে মুকুটের মতো ধারণ করেই চালিয়ে গিয়েছিলেন পড়াশোনা। একসময় কলকাতার রাস্তায় ট্যাক্সি পর্যন্ত চালিয়েছেন এই স্বনামধন্য ডাক্তার। নিজের খরচা বহন করতে
বিধান কখনো হাসপাতালে পুরুষ নার্সের কাজ করেছেন, আবার কখনো তার প্রফেসর ডাক্তারদের সাথে তাদের অ্যাসিস্ট্যান্ট হিসেবেও কাজ করেছেন। মেডিকেল কলেজে বিধান নিজের আদর্শ মনে করতেন অধ্যাপক কর্নেল লিউকিসকে। এই শিক্ষকের কাছ থেকেই তিনি মাথা উঁচু করে চলা এবং জাতীয়তাবোধের শিক্ষা পেয়েছিলেন। ডাক্তারি পড়তে গিয়েও ডাক্তার রায়কে কঠিন বাধার সম্মুখীন হতে হয়েছিল। ওনার মতো একজন উজ্জ্বল মেধাবী ছাত্রকেও এমবি পরীক্ষা অর্থাৎ ব্যাচেলর অফ মেডিসিনের পরীক্ষাতে ইচ্ছাকৃতভাবে ফেল করিয়ে দেওয়া হয়েছিল। এর পিছনে রয়েছে একটি ঘটনা। বিধান রায়ের কলেজে একজন প্রফেসর ছিলেন, যিনি হলেন মিস্টার পিক। একদিন কলকাতা মেডিকেল কলেজের গেটের সামনে দাঁড়িয়ে থাকা অধ্যাপক পিকের ঘোড়ার গাড়িতে একটি ট্রাম ধাক্কা মারে। তখন সেইখানে বিধানচন্দ্র উপস্থিত ছিলেন। তো যথারীতি মামলা কোর্ট পর্যন্ত গড়ায়। পিক চেয়েছিলেন যে বিধান সাক্ষী দিক এবং বলুক যে সব দোষ ট্রামের, কিন্তু বিধান জানিয়ে দেন যে দোষ ট্রামের নয়, আসল দোষ ছিল ঘোড়ার গাড়ির। সাক্ষ্য দিতে হলে তিনি এটাই বলবেন। বিধানের চরিত্রটিও ছিল বিদ্যাসাগরের মতো কঠোর এবং আপোষহীন। অধ্যাপক পিকের কথা না শোনায় তিনি বিধানের উপর প্রচণ্ড ক্ষুব্ধ হন। নিজের রাগ মেটাতে পিক এমবিএর মৌখিক পরীক্ষায় বিধানকে পাস মার্কস দেননি, ফলে ফেল করে যান তিনি। অবশেষে ডাক্তার রায়ের আদর্শ শিক্ষক কর্নেল লিউকিসের পরামর্শে তিনি এলএমএস পরীক্ষায় বসেন এবং উত্তীর্ণ হন। এরপর ওই অধ্যাপকের সাথেই মেডিকেল কলেজে তিনি সার্জন হিসেবে প্র্যাকটিস শুরু করেন। 1908 সালে মাত্র 26 বছর বয়সে তিনি এমডি ডিগ্রি অর্জন করেন। 1909 সালে এমডি ডিগ্রিধারী ডাক্তার বিধান রায় আরও উচ্চশিক্ষার জন্য লন্ডনের উদ্দেশ্যে পাড়ি দেন। এক্ষেত্রেও ওনাকে বাধার সম্মুখীন হতে হয়। লন্ডনের সেন্ট বার্থোলোমিউ হাসপাতালের ডিন কিছুতেই বিধানকে অ্যাডমিশন দিতে রাজি হচ্ছিলেন না, কারণ বিধান ছিলেন একজন বাঙালি। এদিকে ডাক্তার রায়ও ছাড়ার পাত্র ছিলেন না। নিজের লক্ষ্য পূরণ করার জন্য তিনি যে কোনো স্টেপ নিতে প্রস্তুত ছিলেন। তিনি বারংবার আবেদন করতে থাকেন। প্রায় 30 বার আবেদনের পর বার্থোলোমিউ মেডিকেল কলেজের ডিন বিধানের অদম্য ইচ্ছাশক্তির কাছে হার মানেন এবং অ্যাপ্লিকেশন মঞ্জুর করতে বাধ্য হন। 1911 সালে মাত্র 2 বছর 3 মাসের মধ্যেই ডাক্তার বিধানচন্দ্র এমআরসিপি এবং এফআরসিএস এই 2 ডিগ্রি অর্জন করে ফেলেন, যা ছিল রীতিমতো বিস্ময়কর এবং বিরল। যে ডিন একদিন ডাক্তার বিধানচন্দ্র রায়কে কলেজে অ্যাডমিশন দিচ্ছিলেন না, সেই ডিনই শেষে ডাক্তার রায়ের কাছে ক্ষমা চেয়েছিলেন এবং বলেছিলেন এখন থেকে ডক্টর বিধানের সুপারিশ নিয়ে যারা পড়তে আসবে তাদের জন্য সেই কলেজের দরজা সবসময় খোলা থাকবে। 1911 সালে কলকাতায় ফিরে ক্যাম্বেলে অধ্যাপনা শুরু করেন। ক্যাম্বেল মেডিকেল স্কুল, যা এখন নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতাল নামে পরিচিত। এরপর কারমাইকেল অর্থাৎ যা এখন আরজি কর মেডিকেল কলেজ নামে পরিচিত, এখানে মেডিসিনের অধ্যাপক হিসাবে যোগ দেওয়ার প্রস্তাব পান ডাক্তার রায় এবং তিনি যোগ দেন। ইতিমধ্যেই বিলেত ফেরত ডাক্তার হিসেবে বিধান রায়ের নাম চারিদিকে ছড়িয়ে পড়েছিল। ওনার চিকিৎসায় দক্ষতার কাহিনীগুলো শুনলে আপনি চমকে উঠবেন। ডাক্তার বিধানচন্দ্রের জীবনীকার নীতিশ সেনগুপ্ত লিখেছেন যে একবার আমেরিকায় গিয়ে তৎকালীন প্রেসিডেন্ট জন ফিটজেরাল্ড কেনেডির পিঠের ব্যথা সারিয়ে দিয়েছিলেন ডাক্তার বিধানচন্দ্র রায়। তিনি এমনই দক্ষ ছিলেন যে কেনেডির পার্সোনাল ডাক্তার যে স্টেথোস্কোপ দিয়ে প্রেসিডেন্টকে দেখতেন, সেটিকে কানে দিয়েই বিধান রায় বলে দিয়েছিলেন যে যন্ত্রটি খারাপ। বলা হতো যে ডাক্তার বিধান রায় রোগীর মুখ এবং অঙ্গভঙ্গি দেখেই নাকি রোগ ধরে ফেলতেন। একবার এক দম্পতি ডাক্তার বিধান রায়ের চেম্বারে আসেন। যথারীতি ডাক্তার রায় কি সমস্যা জিজ্ঞেস করেন। লোকটি জানান ওনার স্ত্রীর মাথায় অসম্ভব যন্ত্রণা হচ্ছে। অনেক নামকরা ডাক্তার দেখিয়েছেন, নামি দামি হাসপাতালেও ঘুরেছেন, কিন্তু সমস্যার সমাধান কেউ করতে পারেনি। ডাক্তারবাবুকে সব রিপোর্টও দেখালেন। বিধান রায় সেই সকল রিপোর্টে তেমন দৃষ্টি না দিয়ে মহিলাটির মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। তারপর বললেন, সেরে যাবে, এবার আপনারা আসুন।
দম্পতি তো হতবাক। ওনারা ভাবছেন যে ডাক্তারবাবু কোনো ওষুধ দিলেন না, বলছেন সেরে যাবে, এ কেমন ব্যাপার। সেই দম্পতি এইসব ভাবছেন এবং একে অপরের দিকে বিস্ময়ের সাথে তাকাচ্ছেন। ওনাদের এমন অবস্থা দেখে ডাক্তার রায় হেসে ফেলেন এবং মহিলাটিকে বলেন, আপনি কদিন সিঁদুর পরা বন্ধ রাখুন, অ্যালার্জির কারণেই আপনার মাথায় যন্ত্রণা হচ্ছে। ঠিক কদিন পরে ওই দম্পতি আবারও বিধান রায়ের চেম্বারে যান এবং করজোড়ে ওনাকে প্রণাম করে বলেন, আপনি ছিলেন বলেই এ যাত্রায় আমার স্ত্রী প্রাণে বেঁচে গেল। শুধুমাত্র ওনাকে এক ঝলক দেখেই ডাক্তার বিধান রায় বুঝে গিয়েছিলেন যে রোগটা আসলে কি। রোগ নির্ণয়ে তিনি ছিলেন নির্ভুল। সাধারণের কাছে তিনি হয়ে উঠেছিলেন ধনন্তরী। ডাক্তার রায় গান্ধীজি, মতিলাল নেহরু, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বল্লভভাই প্যাটেল, জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধীর মতো ব্যক্তিত্বদের চিকিৎসা করেছিলেন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের প্রভাবে 1923 সালে ডাক্তার বিধান রায়ের রাজনীতিতে প্রবেশ। ওই বছরই বঙ্গীয় বিধান পরিষদের ভোটে তৎকালীন মন্ত্রী সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে ভোটে হারিয়ে দিয়েছিলেন তিনি। মহাত্মা গান্ধীর ডাকে 1928 সাল থেকে তিনি কংগ্রেসে যোগদান করেন। 1931 সালে তিনি জেলও খেটেছেন। 1931 থেকে 1933 সাল পর্যন্ত ডাক্তার রায় কলকাতার মেয়র পদ সামলেছেন। নেতাজি স্বয়ং বিধান রায়ের নাম সুপারিশ করেছিলেন। এরপর 1948 সালের 23শে জানুয়ারি গান্ধীজির অনুরোধে ডাক্তার বিধানচন্দ্র রায় বাংলার মুখ্যমন্ত্রী হয়ে পশ্চিমবঙ্গের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। এমন একটা সময় তিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন যখন সদ্য বিভক্ত পূর্ব পাকিস্তান থেকে লক্ষ লক্ষ শরণার্থী নিজেদের প্রাণটুকু বাঁচানোর তাগিদে পশ্চিমবঙ্গে চলে এসছে। এত মানুষের একসাথে আগমনে খাদ্য ও বাসস্থানের ভয়াবহ সংকট দেখা দিয়েছিল, কিন্তু ধনন্তরী ডাক্তার রায় এদের সকলকেই বাংলায় মাথা গোঁজার ঠাঁই দিয়েছিলেন। আস্তে আস্তে বাংলার ব্যাপক উন্নতি সাধন করেছিলেন। বেকার সমস্যা মেটাতে গড়ে তুললেন পাটকল, দুর্গাপুর ইস্পাত নগরী, চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা, তৈরি করলেন হরিণঘাটা দুগ্ধ প্রকল্প। কলকাতার উপর চাপ কমাতে এবং বাসস্থান বাড়ানোর উদ্দেশ্যে গড়ে তুললেন সল্ট লেক, কল্যাণী এবং অশোকনগর। এছাড়াও বহু বড় বড় বেসরকারি শিল্পের প্রসার ঘটেছিল ডাক্তার রায়ের সময়। তখনকার সময় টাকার অভাবে ভালো ভালো সিনেমা তৈরি হতে পারত না। ডাক্তার বিধান রায়ের সরকারের প্রযোজনায় কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায় তৈরি করেছিলেন বিখ্যাত সিনেমা পথের পাঁচালী। অর্থাৎ সব রকম দিক থেকে নিজে দায়িত্ব নিয়ে বাংলাকে সাজিয়েছিলেন। তাই বিধানচন্দ্র রায়কে পশ্চিমবঙ্গের রূপকার বলা হয়। মুখ্যমন্ত্রী হওয়ার আগে তিনি ইনকাম করতেন মাসিক 40,000 টাকার মতো। মুখ্যমন্ত্রী হওয়ার পর তা কমে দাঁড়ায় 14,000 টাকা। মুখ্যমন্ত্রী হওয়ার পর সারাদিনের ব্যস্ত রুটিনের মধ্যেও সকালে করে তিনি কলকাতার বাড়িতে বিনা পয়সায় 16 জন করে রোগী দেখতেন। মৃত্যুর আগে পর্যন্ত প্রায় 14 বছর বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন ডাক্তার রায়। গান্ধীজি তাই বলেছিলেন, বিধান দ্য সেফটি হ্যান্ড অফ ইন্ডিয়া। 1962 সালের 1 জুলাই নিজের জন্মদিনের দিনই আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন ডাক্তার বিধান রায়। বয়স হয়েছিল 80 বছর। ওনার জন্মদিন এবং মৃত্যুদিন 1 জুলাইকে স্মরণীয় করে রাখতে ওই দিনে সারা দেশ জুড়ে চিকিৎসক দিবস পালন করা হয়। 1961 সালে তৎকালীন ভারত সরকার বাংলার রূপকার বিধান রায়কে ভারতরত্ন সম্মান প্রদান করেছিল। রাজনীতি হোক অথবা চিকিৎসা, আজীবন মানব কল্যাণই ছিল কর্মযোগী বিধানচন্দ্র রায়ের মূল ব্রত। তিনি বলতেন, আমি সমাজতন্ত্র গণতন্ত্র বুঝি না, শুধু বুঝি সাধারণ জনগণকে কতটা বেশি সুবিধা দেওয়া যায়। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। তুখর রাজনীতিবিদ এবং ধনন্তরী ডাক্তার বিধানচন্দ্র রায় মহাশয়কে শ্রদ্ধা জানাতে এটিকে লাইক করবেন, বেশি করে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নিজের মা বাবার খেয়াল রাখবেন।